আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধানের ন্যায্য মূল্য নেই, বিভিন্ন জায়গায় কৃষকদের হতাশা ও বিক্ষোভ। মন্ত্রী বললেন, মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বুদ্ধির অভাব না থাকলেও উদ্যোগের অভাব রয়েছে, জানালেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ প্যানেলের অসহযোগিতার কারণে কার্যক্রমে সফলতা মিলছে না, অভিযোগ ডাকসু ভিপির। ঈদের পর বড় কর্মসূচি। ঋণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টানোর অভিযোগ। আপিল বিভাগের প্রশ্ন, কত টাকার বিনিময়ে এই রায়? দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধানের দাম না পেয়ে হতাশ কৃষকরা, বাম্পার ফলনেও হাসি নেই তাদের মুখে। প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৫ থেকে ৬০০ টাকা দরে, বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ৪ থেকে ৫,০০০ টাকা। ঋণ শোধ করতে গিয়ে পথে বসার উপক্রম তাদের, বাধ্য হয়ে ধান বিক্রি করছেন অনেকেই। অনুকূল আবহাওয়ায় এবার ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে ১৮ থেকে ২০ মণ ধান পেয়েছেন দিনাজপুরের হিলি সহ আশপাশের উপজেলার কৃষকরা, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। অবস্থা গত বছর খারাপ এবং বর্তমানে ধানের বাজার যেটা, তাতে কৃষকের একে মরা দশার অবস্থা। সারের দাম বেশি, পাটের দাম বেশি, কাটার দাম বেশি, ধান নিয়ে আসে বাজার নাই। প্রকারভেদে বাজারে ধান বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা মণ দরে। যদিও সার, বীজ, সেচ সহ বিঘাপতি ধান আবাদের কৃষকের খরচ হয়েছে ১০ থেকে ১২,০০০ টাকা। মনে করো যে আদি নেওয়া ৬,০০০ টাকা, আর আমাদের মনে করো খরচ হয়ে গেছে মনে করো চলো যে ১২-১৩,০০০ টাকা। গৃহস্থ থেকে যদি দেখা যায় ১০,০০০ কেউ ৫,০০০ টাকাতে নেই, তো সেই টাকাটা দিয়ে খরচ করে আবার যদি আবাদ করে সেই যদি ফসলটা আমরা না পাই, তাহলে তো দেখা যাচ্ছে আমরাই শেষ। ধানের দাম কম হওয়ায় চরম হতাশ লালমনিরহাটের প্রায় ৫০,০০০ কৃষক পরিবার। ধান মাড়াইয়ের এই ভরা মৌসুমেও ক্ষোভ, হতাশা তাদের চোখে মুখে। ৪০০ টাকা ৪৫০ টাকা ধান বেচে কিছুই থাকে না। কামলার দাম বাড়তেছে, মজুরির দাম বাড়তেছে, সারে কীটনাশক এগুলোর দাম বাড়তেছে, কিন্তু আমাদের ধানের দামটা আমাদের হচ্ছে না। ১ কেজি গরু মাংসের জন্য যদি ৫০ কেজি ধান বিক্রি করা লাগে, তাহলে কৃষকের কি থাকবে? একদম জমি আবাদ করতে যে কষ্ট হয় হতেছে, তাতে আমাদের আরো ৬ মণ ধান ভর্তি জল লাগতেছে এই একদম জমিতে। ধান কাটা ও মাড়াই সম্পন্ন হলেও সরকারিভাবে এখনো ধান কেনা শুরু না হওয়ায় উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করছেন বাগেরহাটের কৃষকরা। ১ বিঘে জমিতে বড় জোর ২৫ থেকে ৩০, ভালো ধান হলে ৪০-৪৫ মণ ধান হয়, এর বেশি হয় না। কিন্তু ১ বিঘে জমি করতে গেলে ২০,০০০ টাকা খরচ হয়ে যায়, ১৮ থেকে ২০,০০০ টাকা। একটা লেবার নিতে গেলে, বই নিংড়াতে গেলে, একটা লেবার নিতে গেলে তার দাম ৪০০ টাকা ৪৫০ টাকা। এখন একটা লেবারে ৩ মণ ধান উঠাতে পারছে না। ধানের ন্যায্য দাম পেতে সরকারের দিকে তাকিয়ে হতভাগ্য কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মহাসড়কে ধান ফেলে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। সরকারি উদ্যোগে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে সকালে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ের মহাসড়কে ধান ফেলে প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক সংগ্রাম পরিষদ। সমাবেশে চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পেলে আগামী মৌসুমে ধান আবাদ না করার শপথ নেন কৃষকরা। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশকান্তি নাগ সহ কৃষক নেতারা। কৃষকদের অভিযোগ, সরকার কৃষকের কাছ থেকে ধান না কেনায় পানির দামে ধান বিক্রি করছেন তারা। এদিকে ধানের ন্যায্য মূল্যের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃষকের সন্তানরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান। ধানের দাম কম হলেও এ সমস্যার তাৎক্ষণিক সমাধান কঠিন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব সহ নানা কারণে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা সম্ভব নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে কৃষকরা। তাদের অভিযোগ, সরকার কৃষকের কাছ থেকে ধান না কেনায় পানির দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করছেন, এই সমস্যার এখনই কোনো সমাধান সম্ভব নয়। ধান যখন হয় এটা দেখেই মানুষের মুখে হাসি ফোটে,
কিন্তু এটা যে আমাদের জন্য এরকম বিড়ম্বনা হবে এরকম আমরা ভাবি না। ধান এত উৎপাদন হয়েছে যে চাষিরা সেটা তাদের জন্য একটা বিরাট বার্ডেন মনে করছে। ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি এই সমস্যার সমাধান করা খুবই কঠিন। তো এটার জন্য সরকার একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমরা আলাপ করেছি, খুবই দুশ্চিন্তায় রয়েছে এবং এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করছি কি পদক্ষেপ নিলে এই পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি। কৃষিমন্ত্রী বলেন, ধানের উৎপাদন বেশি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে নানা কারণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এই যে এত চাষি, এটা কার কাছ থেকে কিনবেন? এবং এখানে রাজনৈতিক প্রভাবশালী লোকজন তারা গিয়ে নানানভাবে এটাকে করার চেষ্টা করে। এটা আমরা অনেক একেবারে আমাদের সরকার অন্য সরকারও একদম সেই এরশাদের মধ্যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা হচ্ছে যে কিভাবে সরাসরি চাষির কাছ থেকে কিনা তাকে বেনিফিটটা দেওয়া যায়। কোনো পদ্ধতি আমরা বের করতে পারছি না যে সরাসরি কিভাবে আমরা চাষির কাছ থেকে কিনবো। চাল রপ্তানি ও কৃষি উপকরণের দাম কমানো সহ নানা পরিকল্পনার কথাও জানান কৃষিমন্ত্রী। এর আগে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ার সাথে বৈঠক করেন তিনি। কৃষি খাতে 33 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনের একটি কোম্পানি। তারা বাংলাদেশে 3টি কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। ধান নিয়ে কৃষকের হাহাকারের পেছনে কৃষি বিপণন ব্যবস্থার অব্যবস্থাপনাকে দায়ী করে গবেষকরা বলছেন, কৃষির মোট লাভের 65% চলে যায় মিল মালিকদের পকেটে, যাদের সিন্ডিকেট রাজনৈতিকভাবে দারুণ প্রভাবশালী। মাথাপিছু হিসেবে কৃষকের হাতে যতটুকু আসে তা থেকে ওঠে না চাষের খরচও। অন্যদিকে সংশ্লিষ্টরা মনে করেন, কৃষি উপকরণের দাম দিন দিন বাড়িয়ে কৃষককে ঋণগ্রস্ত ও দেউলিয়া করে নিজের জমিতে শ্রমিক হতে বাধ্য করে কৃষিখাতকে বড় পুঁজির জন্য প্রস্তুত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই আসছে কৃষকের দুর্গতি। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের কান্নায় কয়েক বছর ধরে সিক্ত ধানের জমি, বেড়ে চলা কৃষি উপকরণের মূল্য, কমতে থাকা ধানের দাম আর মহাজন ব্যাংকের চড়া সুদের প্যাঁচ, সব মিলিয়ে নাভির শ্বাস উঠছে কৃষকের। সংশ্লিষ্টরা বলছেন, কৃষককে সর্বশান্ত ও শেষমেশ ক্ষেত মজুরে পরিণত করে কৃষি খাতকে বড় পুঁজির জন্য প্রস্তুত করার পরিকল্পনার অংশ হিসেবেই প্রতি বছর নিয়মিত চলছে কৃষক শোষণ। উৎপাদন খরচ সামগ্রিকভাবে এত বাড়িয়ে দিয়েছে, কৃষি ঋণের জন্যে প্রায় 2.25 লক্ষ চাষি ঘুরে বেড়াচ্ছে। এই হতাশাটা সরকারের একটা পরিকল্পিত কাজের অংশ। বিনিয়োগের জন্য উদ্বৃত্ত শ্রম দরকার এবং সস্তা শ্রম দরকার। সস্তা শ্রমের উৎস কি? সস্তা শ্রমের উৎস হচ্ছে যে ছোট পুঁজির মালিক, ছোট জোতের মালিক, তাদেরকে ধ্বংস করে শ্রমিকের কাতারে তাদেরকে সামিল করা। গবেষণা বলছে, ধান চালের বাজারের মোট মুনাফার 65% চলে যায় মিল মালিকদের পকেটে। কৃষকরা পান 25% মতো এবং ফড়িয়া, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ভাগ করে নেন বাকি 10% মুনাফা। আবার সংখ্যায় বেশি হবার কারণে মাথাপিছু হিসাবে কৃষকের হাতে যে পরিমাণ টাকা আসে তা তার খরচের চাইতে অনেক কম। রাজনৈতিকভাবে প্রভাবশালী হয় সরকারও নির্লিপ্ত মিল মালিকদের এই অবাধ লুটপাটের বিষয়ে। মুনাফার সিংহভাগটাই কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকার যারা মালিক, যারা হচ্ছে যে মিলার, তারাই কিন্তু নিয়ে যাচ্ছেন মার্কেট থেকে। তেমন কোনো মূল্য সংযোজন না করেই তারা বিপুল পরিমাণে মুনাফা নিয়ে যাচ্ছেন এই চালের বাজার থেকে, এবং এটা একটা নিশ্চিত মুনাফা, যার ফলে তাদের পক্ষে রাজনৈতিকভাবে একটা প্রভাব বা এক ধরনের চাপ তৈরি করা খুবই সহজ। তো এবং এই চাপটা আসলে নেওয়া বা এর মোকাবেলা করা অনেক সময় সরকারের পক্ষে সম্ভব হয় না। এবং অনেক টাকা বিনিয়োগ করেছি বলে বেশি মুনাফা জায়েজ, মিল মালিকদের এই যুক্তিকে অগ্রাহ্য করে গবেষকরা বলছেন, চালের মতো একটি ঝুঁকি মুক্ত বাজারে এই অজুহাত ধোপে টেকে না। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বুদ্ধির অভাব না থাকলেও উদ্যোগের অভাব রয়েছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে এখনও আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে আনন্দ পাচ্ছে ক্ষমতাসীনরা। গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম জিয়ার মুক্তির বিকল্প নেই বলেও মনে করেন নজরুল ইসলাম খান। কোনো অভাব নাই কারো বুদ্ধির আর কি, কিন্তু সেই বুদ্ধির কাজটা করার কোনো উদ্যোগ নাই। খুবই অন্যায়ভাবে, অমানবিকভাবে, রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে আজকে কারাবন্দী করে রাখা হয়েছে, একটা প্রতিহিংসার কারণে।
আমরা তার বিচারের সময় আদালতে যেতাম, বসে থাকতাম, সারাদিন শুনতাম। কোনো একজন লয়ার সরকার পক্ষের প্রমাণ করতে পারে নাই যে বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের, জিয়া অরফানেজ ট্রাস্টের এই অপরাধের সঙ্গে যুক্ত। রায় পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে। ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে বৃহস্পতিবার অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। ওই মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। এই সময় উদ্বেগ জানিয়ে কত টাকার বিনিময়ে এই রায় হয়েছে তা জানাতে বলেছে আপিল বিভাগ। এমন আদেশ হাইকোর্ট দিতে পারে না, এটা নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন আপিল বিভাগ। যেটার জন্য অ্যাটর্নি জেনারেল বললেন যে এই ধরনের পদক্ষেপটা না নেওয়া হয়, যেটা আজকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শব্দটি উনি ব্যবহার করেনি। উনি বলেছেন যে আদালত থেকে যে মন্তব্য বা বক্তব্য আসছিল এই বিষয়টা নিয়ে আদালতও এটার ব্যাপারে, অ্যাপিল ডিভিশনও এটার ব্যাপারে খুব সংক্ষুব্ধ যে আদালতের যে ইমেজ, আদালতের যে মর্যাদা এই ধরনের রায়ে, এই ধরনের আদেশে সেটা ব্যাহত হয়, ক্ষুণ্ণ হয় এবং অবনমিত হয়। তো আমরা সেই প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন রেখেছি যে বিষয়টা রাষ্ট্রপতির কাছে হোক বা আদালত যেভাবে বিবেচনা করেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আদালতের কাছে আবেদন রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ প্যানেলের অসহযোগিতার কারণে শিক্ষার্থী বান্ধব অনেক কার্যক্রমে সফলতা মিলছে না বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। তবে ঈদের পর শিক্ষার্থীদের স্বার্থে বড় আকারের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মাত্র 2 মাসেই অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এজিএস সাদ্দাম হোসেন। আর ডাকসুর কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ছাত্রছাত্রীদের। 28 বছর পর গেল 11 মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্ব পায় ডাকসু, প্রাণ ফিরে আসে দেশের দ্বিতীয় পার্লামেন্টে। 25 সদস্যের এই কমিটিতে সর্বোচ্চ পদ ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যানার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, আর বাকি 23টি পদ পায় ছাত্রলীগ প্যানেল। 1 বছর মেয়াদের এই কমিটি এরই মধ্যে পার করেছে 2 মাস। যদিও সময়টা একেবারেই কম, তবু এই অল্প সময়ে শিক্ষার্থী বান্ধব কয়েকটি পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। বিভিন্ন বিভাগ থেকে যে অযৌক্তিক ফি নেওয়া হতো, বর্ধিত ফি নেওয়া হতো, সেটি প্রত্যাহার করাতে আমরা সক্ষম হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে অনিয়মিত ছাত্র এবং বহিরাগত থাকার যে বিষয় ছিল সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সক্ষম হয়েছি। ম্যাগাজিন প্রকাশন, আমাদের পাবলিক লেকচার কর্মসূচি সেটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান নিয়ে কাজ করেছি। ভিপি বলছেন এখনো প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না তিনি, তবে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সামনের দিনগুলোতে নবপ্রত্যয়ে মাঠে নামার অঙ্গীকার নুরুল হক নূরের। একটু কাজ করতে গিয়ে নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, বিশেষ করে আমার বাকি প্যানেল যারা ছাত্রলীগ থেকে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে ওই ধরনের সহযোগিতা পাচ্ছি না। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকেও আমি ভালো কাজে ওই ধরনের সহযোগিতা পাচ্ছি না। এই সীমাবদ্ধতা থেকেও কিছু কাজ ছোটোখাটো পরিসরে আমরা করেছি। ঈদের পর থেকেই আমি এটা নিয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি পালন করব। সেক্ষেত্রে আমাকে যদি অন্যরা সহযোগিতা নাও করে, শিক্ষার্থীরা তো আমাকে ভোট দিয়েছে, সুতরাং তাদের নিয়েই তাহলে সেই কাজগুলো আমরা করে যাব। এদিকে নির্বাচনের আগে দেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের অঙ্গীকার কিংবা ইশতেহার কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কতটুকু সম্ভব হতে পারে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। ওরা যে প্রতিশ্রুতি দিছে ওগুলো তো এখন পর্যন্ত দেখা যায়নি, মানে ওদের কাজ বা কর্মকাণ্ডগুলো। খুব শর্ট টাইম তো 2 মাস মাত্র হয়েছে, তো এখন দেখা যাচ্ছে যে মোটামুটি করতেছে। হলে আসলে ইতিমধ্যে অনেক চেঞ্জ হয়েছে, যেমন আপনার খাবারের মান নিয়ে নিয়মিত মনিটর করে, তারপর আপনার সাধারণ স্টুডেন্টরা আগে যে ফ্লোরটা পাইতো না, এখন তাদের যে কোনো সমস্যায় তারা হলে বিপি বা জিএসের কাছে গিয়ে তাদের কথা বলতে পারে। সব প্রতিকূলতা কাটিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষের হাতিয়ার হিসেবে কাজ করবে ডাকসু, এমন প্রত্যাশা সবার। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর ৫৯টি এলাকার পানি দূষিত উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে ওয়াসা। বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দেয় ওয়াসা। পাশাপাশি দূষিত পানি পরীক্ষার বিষয়ে দেয়া বাজেট আদালতে জমা দেয়া হয়। প্রতিবেদনে ওয়াসা জানায়, রাজধানীর ২৯২টি বাসা থেকে পানি দূষিতের অভিযোগ পাওয়া গেছে। গত ৩ মাসে ওয়াসার ১৬১৬২ এই হটলাইনে ফোন করে গ্রাহকরা অভিযোগ দেন। এসব দূষিত পানি ওয়াসার ৩টি ল্যাবে পরীক্ষা করা হবে। পানি পরীক্ষায় প্রায় ৭৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ সময় আদালত বলেন, পানি উৎপাদন সংগ্রহ করাই শুধু ওয়াসার দায়িত্ব নয়, বাসা বাড়িতে নিরাপদ পানি পৌঁছে দেওয়াটাও তাদের কাজের মধ্যে পড়ে। এখন দেখবেন গ্রি এয়ার কন্ডিশনার ঈদ বাজার। ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের সমারোহ পটুয়াখালীর বিভিন্ন মার্কেটে। কেনাকাটা এখনো তেমন না জমলেও ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুন ডিজাইনের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। জুতা, অলংকার ও প্রসাধনীতে এসেছে বৈচিত্র্য। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। ঈদে ক্রেতাদের চাহিদা পূরণে প্রস্তুত পটুয়াখালী শহরের ফ্যাশন হাউস ও মার্কেটগুলো। দেশি বিদেশি পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো, যদিও বেচাকেনা এখনো জমে ওঠেনি। তবে শেষ দিকের ভিড় এড়াতে কেনাকাটা সেরে রাখছেন অনেকে। গরমের কারণে সুতি পোশাকের দিকে ঝোঁক নারীদের। গরমকে সামনে রেখে আমরা সুতির ভিতরে একটু কালেকশন বেশি চাচ্ছি আর কি। মোটামুটি দামটা প্রাইসটা খুব নাগালে, অন্যান্য বারের চেয়ে এবার মোটামুটি ভালো কালেকশন আছে। তো শাড়ির মধ্যে জামদানিটাই বেশি মাঝামাঝি পর্যায়ে আর কি, আরো ২-৪ দিন লাগবে আর কি। আমরা চাচ্ছি যে একটু ঈদের আগেই কেনাকাটা শেষ করে ফেলতে। বাচ্চারা পড়তে আরামদায়ক হয়, সামনে তো আরো গরম বেশি। ঈদের বেচাকেনা নিয়ে হতাশ নন ব্যবসায়ীরা। তারা মনে করছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়বে বিক্রিও। বেচাকেনা শুরু হচ্ছে, গ্রাহক কেনার চেয়ে এখন দেখছে বেশি। গরমের জন্য কটনের কালেকশনটা একটু বেশি করেছি এবং ক্রেতার কটনের চাহিদাটা একটু বেশি। মোটামুটি সব ধরনের ড্রেসই আসছে, তবে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলো বেশি চলতেছে মহিলাদের। শুধু পোশাক নয়, পাশাপাশি পছন্দের জুতা, জুয়েলারি ও প্রসাধনী কিনতে এই দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের রিপোর্ট জানিয়েছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে জানাবো। চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ১,৯৮০ টাকা জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত। শিশু হাসপাতালে কুড়িয়ে পাওয়া কন্যা সন্তানকে আজিমপুর সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। চলতি বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ১,৯৮০ টাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। পরে তিনি জানান, ৪২ টাকা দরে আটার বাজার মূল্য অনুযায়ী ফিতরার সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে। ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও জবের মূল্য অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়। সর্বনিম্ন ১ কেজি ৬৫০ গ্রাম ও সর্বোচ্চ ৩ কেজি ৩০০ গ্রাম পরিমাণের বাজার মূল্য অনুযায়ী নির্ধারণ করা হয় ফিতরার সর্বোচ্চ ও সর্বনিম্ন হার। এই হিসেবে সর্বোচ্চ হার ধরা হয়েছে ১,৯৮০ টাকা। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে জঙ্গি শনাক্তকরণ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞাপনের সাথে সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের সরল প্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। জানান, সম্প্রতি বাংলাদেশ আত্মপ্রকাশের পর থেকেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। এই সংগঠনের স্বপ্ন বৈষম্যহীন, নিপীড়ন নির্যাতনবিহীন, সব ধর্মের মাঝে সুসম্পর্ক বিরাজ করে এমন সমাজ ও দেশ। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ। সবার সহযোগিতায় সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি বাংলাদেশ সব সময় সক্রিয় থাকবে বলেও মন্তব্য করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিশু হাসপাতালে কুড়িয়ে পাওয়া কন্যা সন্তানকে আজিমপুর সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। সুস্থ থাকায় তাকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ফরিদ আহমেদ। গণমাধ্যমের কল্যাণে শিশুটির কথা সবার জানা, তাই তো চিকিৎসকদেরও একটু বাড়তি নজরদারি তার জন্য। হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেলের স্ত্রী একদিন ধরে সেবা যত্ন করেছেন শিশুটির। এমনকি কৌটার দুধ না খাইয়ে হাসপাতালের মায়েদের কাছ থেকে দুধ সংগ্রহ করে খাওয়াচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে, তাই হাসপাতালে আর রাখার প্রয়োজন নেই শিশুটিকে। তাই দুপুর 1:30টার দিকে শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠিয়ে দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ছোটমণি নিবাসে পারিবারিক আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে লালন পালনের জন্য কার কাছে হস্তান্তর করা হবে শিশুটিকে। এবার পূর্বাচল রওজাতুল জান্নাত ইফতার বাজার। বরগুনার প্রান্তিক জেলে পরিবারগুলোর ইফতার আর সেহরি নিত্য নৈমিত্তিক দিনগুলোর চেয়ে আলাদা কিছু নয়। ভর্তা, পোড়ামরিচ আর সামান্য ভাতই তাদের ইফতার আর সেহরি। রমজানের এক একটা দিন যেন এক একটা বছর এই মানুষগুলোর কাছে। জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরার একটি অবরোধ শেষ হতে না হতেই আবার শুরু হচ্ছে 65 দিনের অবরোধ। সামনে ঈদ, তাই দিশেহারা জেলেরা। প্রশাসনের পক্ষ থেকে আপাতত কোনো ধরনের প্রণোদনাও নেই। খুদে জেলে হাসান, মা রাশেদা বেগমকে নিয়ে তার ছোট্ট পরিবার, তাতেই অভাব নিত্যসঙ্গী। বুদ্ধি প্রতিবন্ধী বাবা ঘর ছেড়ে চলে গেছে 1 থেকে 1.5 মাস হলো। কখনো আধপেটা, কখনো বা না খেয়ে চলে তাদের দিন। রমজানেও এর ব্যত্যয় ঘটে না হাসানের জীবনে। মাগরিবের আজান শোনার সাথে সাথে মা ছেলে বসেন আলু ভর্তা, পোড়ামরিচ আর পান্তা ভাত নিয়ে। অবশিষ্ট কয়েক মুঠো ভাত দিয়ে সেহরি খেয়ে রোজা রাখেন রাশিদা। রকমারি ইফতারের পসরা সাজিয়ে দোকানিরা যখন বসে থাকে, হাসানের স্বাদ থাকলেও সাধ্য হয় না পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি কেনার। জেলে নৌকা থেকে প্রতিদিন তার আয় মাত্র 50 থেকে 100 টাকা, আর তা দিয়েই চলছে মা ছেলের সংসার। দিনকাল তো ওই পোলা ওই খাটে কেটে 100 পায়, 50 পায়, এইটা খাওয়াই। টাকা পয়সা নাই, ইফতারি ভালোভাবে কোন কিছু। প্রায় একই অবস্থা বরগুনার আমতলীর গুলিশাখালীর জেলেপল্লীর বাকিদেরও। কিছুদিন আগে ঘূর্ণিঝড় ফণীর ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়েছে রমজান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরও 65 দিন নেই মাছ ধরার কোনো পথ। কি করে যাবে দিন, এই দুশ্চিন্তায় কাটছে জেলে পরিবারগুলোর সময়। বর্তমানে বড় জাল বাইতেছি, এতে মাছ পোনা পাই না, আমার এখন খুব অভাব। এখন রমজান মাস, এই জন্য আমাকে সরকার যদি একটু চাইতে, তাই আমাকে দিনকাল ভালো চলতো। আগে স্বামী জাল হতে পাইছে, এত জাল হতে পারতে পারে না। আমার ওষুধ বড়ি খাইতে কষ্ট হয়, নিজেও কষ্ট হয়। নদীতে মাছ না পড়ে, এখানে আমার স্বামী মানুষের বাড়ি কাজ করে। মাছ ধরায় অবরোধ জারি হলেও সরকারি প্রণোদনা পৌঁছায়নি বরগুনার জেলেদের ঘরে। ইতিমধ্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপনি জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য এই সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, তাকেও বিষয়টি আমরা জানিয়েছি। আমরা সচিব স্যারের সঙ্গে আমি কথা বলেছি। জীবিকার টানাপোড়েনে জীবন এখন বেদনার প্রতিচ্ছবি আমতলীর গুলিশাখালীর 80টি জেলে পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদে আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারের সময়সীমা কমালো নির্বাচন কমিশন। মমতার তীব্র ক্ষোভ। ত্রিদেশীয় সিরিজে কাল বাংলাদেশ উইন্ডিজ ফাইনাল। ডাবলিন থেকে শিরোপা নিয়েই বিশ্বকাপে যেতে চান মাশরাফি।
আপনারা দেখছেন বাংলা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারের সময়সীমা কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নিন্দা জানিয়ে একে বিজেপির জন্য কমিশনের উপহার বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছে বৃহস্পতিবার রাত 10টার পর পশ্চিমবঙ্গে কোনো নির্বাচনী প্রচার করা যাবে না। যদিও প্রচলিত নিয়মে 19 মে ভোটের আগের দিন শুক্রবার বিকাল 5টায় নির্ধারিত সময় শেষ হওয়ার কথা। এই পরিবর্তনের জন্য প্রথমবার সংবিধানের 324 নম্বর ধারা ব্যবহার করেছে নির্বাচন কমিশন। একে বেআইনি উল্লেখ করে কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মঙ্গলবার রাতে কলকাতায় সহিংসতার ঘটনায় বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কমিশন ব্যবস্থা নেয়নি। মমতার মতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2টি জনসভার পর অন্যদের মুখ বন্ধ করতে এটি করেছে কমিশন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে লোকসভা ভোটের ধানের ন্যায্য মূল্য নেই, বিভিন্ন জায়গায় কৃষকদের হতাশা ও বিক্ষোভ। মন্ত্রী বললেন, মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বুদ্ধির অভাব না থাকলেও উদ্যোগের অভাব রয়েছে, জানালেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ প্যানেলের অসহযোগিতার কারণে কার্যক্রমে সফলতা মিলছে না, অভিযোগ ডাকসু ভিপির। ঈদের পর বড় কর্মসূচি। ঋণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টানোর অভিযোগ। আপিল বিভাগের প্রশ্ন, কত টাকার বিনিময়ে এই রায়? এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।